লেখিকা প্রতীতি চৌধুরীর সন্দেহ। সৌরভ আর স্বর্ণালীর বিয়ে হয়েছে কয়েক সপ্তাহ আগে। যদিও ওদের পরিচয়টা মাত্র 8 মাসের পুরনো, কিন্তু দুজন দুজনকে যেভাবে বুঝে সবাই বলবে 8 মাস নয়, 8 বছরের সম্পর্ক। সৌরভের অফিসে একটা প্রজেক্টের কাজে স্বর্ণালী ইন্টারভিউ দিতে গেছিল। তারপর সেখান থেকেই ওদের পরিচয়। প্রথম সাক্ষাতেই স্বর্ণালীর কথা বলা, ওর সিম্পলিসিটি, প্রেজেন্টেশন সবটাই বেশ মুগ্ধ করেছিল সৌরভকে। স্বর্ণালীর ওদের প্রজেক্টে সিলেক্টের ব্যাপারটা সৌরভ নিজেই ফোন করে দিতে চেয়েছিল, আর সেই ফোন করতে গিয়ে সে এক কাণ্ড। যেই না সৌরভ স্বর্ণালীর বায়োডাটা থেকে নম্বর ডায়াল করে বলতে শুরু করেছে, হ্যালো, আমি সৌরভ। ফোনের ওপাশ থেকে বেশ চাচা ছোলা মেজাজি গলায় আক্রমণ। শুনুন, 1 ডেকচি ছোলার ডালে ক চামচ নুন দিতে হয়, আর কাশ্মীরি আলুর দম রাঁধতে গেলে করকম মশলা লাগে, এইগুলোর জন্য আমি বিবিএ করিনি। জানিয়ে দেবেন আপনার মাকে। আর যদি উনি কাপড় জামা থালা বাসন ধোয়ার লোক চান, তো পরের বার ম্যাট্রিমনি সাইটে লগ ইন না করে যেন কোনো হোমমেড এজেন্সিতে গিয়ে খোঁজ নেন, বুঝেছেন? এক নাগাড়ে এতগুলো কথা বলে ওই দিক থেকে কোনো রেসপন্স না পেয়ে একটু থেমে আবার শুরু করেছিল স্বর্ণালী। শুনতে খুব খারাপ লাগছে, তাই না? উত্তর আর দেবেন কি? মুখের ওপর অপ্রিয় সত্যিগুলো বলে দিলাম যে মেয়ে চান উচ্চশিক্ষিতা, সুন্দরী, আধুনিকা, অ্যাম্বিশাস, সোসাইটির সাথে মানানসই, আর করতে হবে ঘর সাফাই, বাসন সাফাই, খুন্তি হাতে পঞ্চব্যঞ্জন, যত সব ইয়ার কি। মনের ভিতরে জমে থাকা সমস্ত ক্ষোভ ঝেড়ে দিয়েও প্রতিপক্ষের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে একটু শান্ত হয় স্বর্ণালী। ওপাশে আদৌ কেউ ফোন ধরে আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে জিজ্ঞাসিত গলায় বলে, হ্যালো, আমি এসএস কর্পোরেশনের এমডি সৌরভ সরকার বলছিলাম। আপনার প্রেজেন্টেশনটা সিলেক্ট হয়েছে। আপনি নেক্সট মানডে থেকে যদি জয়েন করতে পারতেন, সেই ব্যাপারে এই ফোনটা। মানে আপনি সৌরভ রায় নন? মানে আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার, আমি ভেবেছিলাম আপনি সৌরভ রায়, মানে রাজারহাট থেকে কাল, মানে সরি সরি স্যার, প্লিজ ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি স্যার, আই থট ইউ। আপনার দুর্ভাগ্য যে সৌভাগ্যবশত আমি সেই সৌরভ নই যাকে মনে করে আপনি এতক্ষণ যাবৎ এত কিছু বলে যাচ্ছিলেন। এনিওয়ে, সি ইউ ইন দ্য অফিস। হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল স্বর্ণালী, তার আগেই ওপাশ থেকে ফোনের বিপ। ভালো করে সরিটাও সেদিন বলবার সুযোগ পাইনি। এমনিতেও বাড়ির সেই সময় যে সিচুয়েশন, জবটা সেই মুহূর্তে ওর ভীষণই দরকার ছিল। নয়তো কোনো ছোলার ডাল বা আলুর দমের সাথেই হয়তো ওর গাঁট বন্ধন করিয়ে দিত বাড়ির থেকে। তাছাড়া অলরেডি এর আগে 2টো ইন্টারভিউতে রিজেক্টেড। এই অবস্থায় কিনা এত বড় একটা অফার এলো, যেই অফিস থেকে তার এমডির সাথে এরকম ব্যবহার। হলোই বা অনিচ্ছাকৃত, কিন্তু কি বাজে ইমপ্রেশনটাই না তৈরি হয়েছিল। আর যায় কোথা, যত রাগ গিয়ে পড়েছিল বাবার উপর। কে বলেছিল ম্যাট্রিমনিতে প্রোফাইল খুলতে? আর বাবার সঙ্গে পাল্লা দিয়ে দেতো হাসির ঘটকটাও যত সব স্যাম্পল মার্কেট থেকে ধরে আনতো। জ্বালায় তখন জীবন ওষ্ঠাগত। তারপর তো স্বর্ণালীর দম বন্ধ করে 3টে দিন কাটানো। মানডে খুব আর্লি অফিসে গিয়ে যে কোনোভাবে সৌরভ স্যারকে সরি বলতে হবে ভেবে, যাতে এই কাজটা কোনোভাবেই আর সটকে না যায়। নয়তো আলুর দম আর ছোলার ডালে জীবন শেষ। সে যে কি টেনশানে কাটিয়েছিল 3 দিন স্বর্ণালী। ইস, তখন যদি হাতে রেখা পড়তে পারতো। ওর ভাগ্যে ছোলার ডাল বা আলুর দম নয়, সৌরভ স্যারই ছিল। সোনা, ব্লুপ্রিন্টগুলো ঠিকঠাক নিয়ে রাখবে, আমি আর টাইম পাবো না। মর্নিংয়ে করতে গেলে ফ্লাইট মিস হয়ে যাবে। কিচেন থেকে সৌরভের গলা। ল্যাপটপের সামনে ব্যস্ত চোখে সোনা মানে স্বর্ণালী। বাড়িতে রান্নার লোক থাকলেও স্পেশাল আইটেমগুলো সৌরভ নিজেই বানায়। 4 দিনের জন্য আউট অফ সিটি হতে চলেছে সৌরভ, তাই ওর সোনার জন্য একটু স্পেশাল ডিনার। রান্না কাজটা স্বর্ণালীর মোটেও না ভালো লাগলেও সৌরভের এটাই হবি। যদিও স্বর্ণালী মাঝে মাঝে খেয়াল খুশি মতো একটু আধটু হেল্প করে, তবে ভুলেও সৌরভ ওকে ছোলার ডাল রাঁধতে কখনো অর্ডার করেনি। যতই হোক ছোলার ডাল আর আলুর দম রাধার আপত্তিতেই কোনো এক সৌরভ মিস করে গেছে স্বর্ণালীকে। নয়তো প্রথম ভালো লাগা শুধু ভালো লাগার স্মৃতিতেই ঠাঁই পেত হয়তো সৌরভ সরকারের। মাঝে একবার খুন্তি হাতে চোখ বুলিয়ে গেল সফট কপিতে, একদম পারফেক্ট। এই না হলে আমার সোনা। স্বর্ণালী এই প্রথমবার সৌরভকে ছাড়া একা কাটাবে এতগুলো দিন।
ভাবলেই চোখ ছলছল করে উঠছে। ওর ইচ্ছে করছে সৌরভকে জড়িয়ে ধরে আটকে রেখে দেয়, হয়তো সেরকমই কিছু বলার জন্যই ল্যাপটপের লিডটা নামিয়ে ভেজা চোখে কিচেনের কাছাকাছি একবার গেল স্বর্ণালী। কিচেনের ওপাশ থেকে সৌরভের গলা, নেক্সট টাইম আমি যেতাম, এইবারটা যদি। গতবারের রিপোর্টগুলো তো মিস্টার সেনের হাতেই পেয়ে যাচ্ছেন। সান্যাল বাবু, আপনি আগেরবারের প্রজেক্টটা পুরোপুরিভাবে হ্যান্ডেল করেছিলেন, আপনার পক্ষে এই ডিলটা পাওয়াও ইজি হতো। তাই স্বর্ণালী বেশ ভালো রকম জানে সৌরভও ওকে ছেড়ে যেতে চায় না। এরকম অবস্থায় ও যদি বারণ করে তো সৌরভ হয়তো সত্যি মিটিংটা ক্যান্সেল করে দেবে। আর এই মিটিংটা যে কত জরুরি সেটা স্বর্ণালী বেশ ভালোই বোঝে। পায়ে পায়ে এসে স্বর্ণালী আবার ল্যাপটপটা খুলে বসলো। ক্যান্ডেল দিয়ে ডিনার টেবিলটা আজ সৌরভ নিজের হাতে সাজিয়েছে। কালকে সৌরভ চলে যাবে, তাই আজকে ডিনারটা একটু স্পেশালভাবে সেলিব্রেট করতে চায়। যদিও তার মাঝে কোথাও যেন সেলিব্রেশন কম, বিষাদের ছায়াই বেশি। সোনা, আমায় খুব মিস করবে বলো? স্বর্ণালী সৌরভের কাঁধে মাথা দিয়ে বলতে লাগলো। মিস তো করবই, তবে মাঝে মাঝে এরকম মিস করা ভালো জানো। আমাদের রিলেশনটা কখনো বোরিং হবে না। তুমি আর যাওয়ার জন্য না করো না, আমি তোমার ফেরার অপেক্ষা করব। আর সান্যাল বাবুর ওয়াইফের শরীরটাও ভালো নেই, তুমি ওনাকে যাওয়ার জন্য আর ইনসিস্ট করো না। জানো জান, তোমার আমাকে এতটা বোঝার জন্যই প্রতিবার তোমাকে আরও বেশি ভালোবাসতে ইচ্ছে করে। আর এই জন্যই আমি কখনো পারফেক্ট গৃহিণী চাইনি, চেয়েছিলাম তোমার মতোই পারফেক্ট সঙ্গিনী। সকালের ফ্লাইটে আজ ব্যাঙ্গালোরের জন্য বেরিয়ে গেছে সৌরভ। অফিসে বাড়িতে সব জায়গা যেন ভীষণ রকম একা স্বর্ণালী। সত্যি এই কয়েক মাসে এতটাই জড়িয়ে গেছে সৌরভের সাথে, সবসময় যেন ওর সোনা ডাকটা মিস করছে। সৌরভ ও স্বর্ণালীর উপর সব ব্যাপারে এতটা ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে যে সারাদিন সোনা এটা কি করব, সোনা ওটা কোথায় রাখবো। মাঝে মাঝে তো কথার উত্তর দিতে দিতেই হাঁপিয়ে যায় স্বর্ণালী। তারপর ভাবে হয়তো কখনো নিজের পরিবারের ভালোবাসা পায়নি বলেই সৌরভ এরকম। সৌরভ ছোটবেলা থেকে অরফ্যানেজে বড় হয়েছে। আশ্রম থেকে স্কুল কলেজ, প্রতিবার নিজের স্কলারশিপের টাকাতে প্রায় নিজের পড়াশোনার খরচ চলে যেত। স্বর্ণালীর বাবা মায়ের খুব একটা মত না থাকলেও স্বর্ণালী সৌরভকে বিয়ে করে যে আজ খুশি তা ওকে দেখলেই বোঝা যায়। অবশ্য সৌরভের মতো একটা অনাথ ছেলেকে স্বর্ণালীর কনজারভেটিভ ফ্যামিলিতে জামাই হিসেবে মেনে না নেওয়াটাই স্বাভাবিক ছিল। আর 5টা মেয়ের বাবা মায়ের মতো স্বর্ণালীর বাবা মাও একটা ভালো পরিবারেই ওর বিয়েটা দিতে চেয়েছিল, যেখানে সে শুধু নিজের মানুষটা নয়, সাথে পাবে বাবা মা ভাই বোন সমেত একটা কমপ্লিট ফ্যামিলি। কিন্তু স্বর্ণালী বরাবরই স্বাধীন চেতা, ওর ইচ্ছের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা ওনাদের থাকেনি। তারপরে যে কটা দেখাশোনা এসেছিল সেখানে রোজ রোজ শাড়ি পরে সংসেজে বসে ছেলের মায়ের ফর্দ দেখে শুনে তখন তো স্বর্ণালী নাভিশ্বাস ওঠার জোগাড়। তাই অনিচ্ছা সত্ত্বেও স্বর্ণালীর পরিবার মেনে নিয়েছিল ওদের রিলেশনটা। যদিও ভয় তো একটা রয়েই গেছে, শুধুমাত্র একটা ছেলের উপর নির্ভর করে মেয়েটার বিয়ে দিয়েছে। সব সময়ের দুশ্চিন্তা, অনাথ ছেলে কি জানি কেমন হবে। দিনে 2বার ফোন না করলেও তো স্বর্ণালীর মায়ের ঘুমই আসে না। এসব ভাবতে ভাবতে কখন যে সান্যাল বাবু স্বর্ণালীর অফিসে কেবিনে এসেছেন খেয়ালই করেনি ও। ম্যাডাম, মার্কেটিংয়ের রিপোর্টগুলোতে স্যার সাইন করেননি। স্যার তো আজ আসেননি, ফোনেও পাচ্ছি না। স্যার কি কোথাও বেরিয়েছেন? সান্যাল বাবুর এরকম কথায় বেশ অবাক লাগলো স্বর্ণালীর। বেরিয়েছেন মানে? সৌরভ তো আজ মর্নিংয়ের ফ্লাইটে ব্যাঙ্গালোর গেছে। ফ্লাইটে শর্মা টেক্সটাইলের মিটিং আছে। আপনার সাথে তো সৌরভের কাল রাত্রেও কথা হলো এই নিয়ে। কাল রাত্রে? না ম্যাডাম, কিছু একটা ভুল হচ্ছে। অফিস থেকে ফিরে স্যারের সাথে তো আর কথা হয়নি। তাছাড়া শর্মা টেক্সটাইলের প্রজেক্টটা তো গতবার আমি হ্যান্ডেল করেছিলাম। স্যার বললে তো আমি যেতাম মিটিং অ্যাটেন্ড করতে। মানে কাল রাত্রে আপনাকে ফোনই করেনি? কিন্তু আমি যে শুনলাম ও বলছিল সান্যাল বাবু আপনার পক্ষে এই ডিলটা পাওয়া ইজি হতো। স্ট্রেঞ্জ। ওকে, লিভ ইট। রিপোর্টের ফাইলটা দিন, আমি ঘোষাল বাবুর হাতে সাইন করে পাঠিয়ে দেব। বিকেল থেকে অনেকবার ফোন করার চেষ্টা করেছে স্বর্ণালী, কন্টিনিউ নট রিচেবল আসছিল। শেষে সন্ধ্যাবেলা সৌরভ নিজেই ফোন করে জানায় সেফলি পৌঁছে গেছে। অফিস থেকে ফিরে হোম থিয়েটারে পছন্দের কিছু গান চালিয়ে ওয়ার্ড্রবে ড্রেসগুলো গুছিয়ে রাখছিল স্বর্ণালী। বিয়ের পর এখানে এসের থেকে ওর নিজের ব্যাগগুলো সব ঠিকঠাকভাবে আনপ্যাক করবার সময় পায়নি। আর আজ কত বেশি ফাঁকা লাগছে ফ্ল্যাটটা। ছেলেটা এত বকবক করে দিনরাত। স্বর্ণালী কতবার বলে এবার একটু চুপ দিয়ে নিজের কাজ করো, শুনতেই চায় না। কে বলবে এই ছেলেটাই এত বড় কর্পোরেশনের এমডি। অফিসে যেন অন্যরকম একটা মানুষ, কারোর সাথে প্রয়োজনের বাইরে একটি বাক্যও ব্যয় করে না। কসমেটিক্সগুলো রাখতে গিয়ে ড্রয়ারটা টানতেই পড়ে গেল ফাইবারের একটা ফটো ফ্রেম। পড়তেই 3 খণ্ড, তাও ভাগ্যিস কাজ থাকেনি। কিন্তু সৌরভের তো ফটো নয়, গোলাপি রঙের সিল্কের শাড়ি পরে একটা কম বয়সী মেয়ে, স্লিম ফিগার, চোখে বেশ টানা কাজল, হালকা রঙের লিপস্টিক, লম্বা চুলের বিনুনি।
হাতে ঘড়ি, স্কুল টিচার টাইপ দেখতে। চোখের কাজলটা যেন চোখগুলোকে খুব বেশি মোহময়ী করে তুলেছে। কিন্তু সৌরভের ড্রয়ারে এটা কার ছবি? স্বর্ণালী অনেক ভেবেও বুঝে উঠতে পারল না ছবিটা কার। ফ্রেমটা জোড়া দিয়ে ছবিটা উল্টিয়ে সেট করতেই দেখে ছবির পিছনে লেখা, আই অলওয়েজ মিস ইউ, কাম ব্যাক, আই এম ওয়েটিং ফর ইউ টিল মাই লাইফ অন আর্থ, ইভেন আফটার লাইফ, লাভ ইউ। তার মানে সৌরভের কোনো এক্স গার্লফ্রেন্ড। কিন্তু সৌরভ তো স্বর্ণালীকে বলেছিল ওর জীবনের সোনাই প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা। কেন তবে বলেনি এই গোলাপি শাড়ির কথা? মনে একরাশ অভিমান জমা করে স্বর্ণালী অপেক্ষা করতে লাগলো সৌরভের ফিরে আসার। সোনা, এতদিন পর আমি এলাম, ভেবেছিলাম আসতেই তুমি জড়িয়ে ধরে বলবে আমাকে কত মিস করেছো। তা তো দূর, কথাই বলছো না ঠিক করে। সৌরভকে এতদিন পর দেখে সত্যি স্বর্ণালীর ইচ্ছে করেছিল জড়িয়ে ধরে কাঁদতে। ইচ্ছা করেছিল বলতে, কেন আমাকে জানাওনি তোমার এক্স গার্লফ্রেন্ডের কথা। কিন্তু ওই যে যখনই বাড়ি এসে আকাশি রঙের পিওর সিল্কের শাড়িটা স্বর্ণালীকে দিয়ে বলল, জানি সোনা তুমি শাড়ি পরতে পছন্দ করো না, তোমার জন্য কি নিয়ে আসবো ভাবছিলাম। এই শাড়িটা খুব ভালো লেগে গেল, ইচ্ছে করলো তোমার জন্য নিয়ে আসতে। আর যাই কোথা, তখনই স্বর্ণালীর মাথা গেল চারগুণ গরম হয়ে। শাড়িটার প্রিন্টটাও সেই ফটো ফ্রেমের শাড়িটার সাথে মেলে। কে এমন সে যাকে ভুলতে পারছে না বলে তার মতো ওকে হতে বলছে? স্বর্ণালীও বলে দিল, আকাশি কেন, গোলাপি সিল্ক পাওয়া গেল না? শাড়ি পরে সংসাজার থেকে নিস্তার চেয়েছিলাম বলেই তোমাকে বিয়ে করেছিলাম, আর তুমিও সেই শাড়ি। সৌরভ তো বুঝেই উঠতে পারেনি যে স্বর্ণালী শাড়ি দেখে এতটা রিয়াক্ট করবে। ব্যালকনিতে মুখ ভার করে সারা সন্ধে কাটিয়ে রুমে এসে স্বর্ণালী দেখল সৌরভ ঘুমিয়ে পড়েছে। কদিনে জার্নি করে ফিরে সত্যি খুব ক্লান্ত লাগছে ওকে। সৌরভের আসার পর থেকে অভিমানে স্বর্ণালী ভালো করে তাকিয়েও দেখেনি ওর দিকে। সৌরভের মাথার উপর হালকা করে হাত রাখতেই সব অভিমান যেন এক পলকে ঝরে পড়ল স্বর্ণালীর। মনে মনে বলল, ঘুমিয়ে ওঠো, তারপর সব প্রশ্নের উত্তর আমার একসাথে চাই। রাতের বেলা একটা হালকা আওয়াজে ঘুম ভেঙে গেল স্বর্ণালীর। হাত বাড়িয়ে লাইটের বেড সুইচটা অন করে দেখলো বিছানায় সৌরভ নেই। বাথরুমে দরজাও খোলা। জানালা দিয়ে দেখলো ব্যালকনির হালকা সবুজ আলোতে সৌরভের ছায়া। গলার অস্পষ্ট আওয়াজও শোনা যাচ্ছে। কারো সাথে কথা বলছে ফোনে। ঘড়িতে প্রায় 2টো। স্বর্ণালী মনে মনে ভাবলো, এত রাত্রে অফিস থেকে ফোন করার মতোও তো কেউ নেই। জানালার পাশে গিয়ে দাঁড়াতেই ব্যালকনির আওয়াজটা স্পষ্ট কানে আসছে স্বর্ণালীর। সোনা প্লিজ রাগ করে থেকো না, তুমি মুখ ভার করে থাকলে আমি কিভাবে থাকবো? বিশ্বাস করো, তোমাকে ছাড়া থাকতে আমারও ভালো লাগে না, খুব মিস করছি তোমাকে। না সোনা, তুমি তো জানো তুমি আমার জীবনের একমাত্র ভালোবাসা। শুধু শুধু কেন সন্দেহ করো? তুমি না আমার সোনা? ফোনের ওপাশে থাকা মেয়েটার কথা শুনতে না পেলেও বেশ ভালোভাবে আজ স্বর্ণালী বুঝতে পারছে বাবা মায়ের কথা না শুনে সৌরভকে বিশ্বাস করে সে কত বড় ভুল কাজটা করেছে। সৌরভ ওকে ছাড়াও কাউকে সোনা বলে ডাকে। সৌরভ ওকে এইভাবে ঠকাতে পারলো? স্বর্ণালীর ইচ্ছা করছে সৌরভের গালে গিয়ে সজোরে একটা চড় মারতে। ইচ্ছা করছে রাতে নীরবতা ভঙ্গ করে চিৎকার করে কাঁদতে। তবুও যেন কিছুই পারল না স্বর্ণালী। শুধু বিছানায় এসে শুয়ে গুমড়ে গুমড়ে বালিশ চাপা দিয়ে কান্না ছাড়া। ওর মনে হলো সত্যি সবার কাছে আজও হেরে গেছে। সকালে বেশ বেলা করে ঘুম ভাঙল আজ স্বর্ণালীর, তাও সৌরভেরই ডাকে। গুড মর্নিং মাই ডার্লিং সোনা, ইউর কফি অ্যান্ড কর্নফ্লেক্স ইজ রেডি, গেট আপ কুইকলি। সত্যি অবাকভাবে তাকিয়ে দেখছে স্বর্ণালী, কিভাবে ওর সাথে এরকম নাটক করছে সৌরভ। সারা রাত্রি অন্য কারোর সাথে থেকে সকালে স্বর্ণালীর জন্য এত প্রেমের অভিনয়। স্বর্ণালীও মনে মনে ভাবলো, ঠিক আছে, এর শেষ দেখে ছাড়বে, জানতে দেবে না যে ও কিছুই জেনেছে বলে। স্বর্ণালী অপেক্ষা করতে রইল সৌরভের ফোনটা একবার হাতে পাওয়ার। সৌরভ স্নানে যেতে স্বর্ণালী চেক করতে লাগলো গত রাত্রের কল হিস্ট্রি। কিন্তু কাল সন্ধ্যায় লাস্ট কল অফিসের সান্যাল বাবুকে, তারপর আর কোনো কলই নেই। একটা ক্রিমিনাল মনে হতে লাগলো সৌরভকে স্বর্ণালীর, যে কত পারফেক্টলি ক্রাইম করে ডিলিট করে ফেলতে পারে। রাগে ক্ষোভে ঘৃণায় স্বর্ণালীর চোখ মুখ লাল হয়ে গেল। কিন্তু কাকে বলবে এই সব? সৌরভকে দেখলে কেউ বিশ্বাসই করবে না যে ও স্বর্ণালীকে চিট করছে এইভাবে। স্বর্ণালীও ছেড়ে দেবে না, প্রমাণ জোগাড় করবে যে কোনোভাবে। সৌরভের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া ব্যাগগুলো এলোপাথারিভাবে খুঁজে অবশেষে একটা ফাইল থেকে কিছু পেপারের সাথে বেরোলো কয়েকটা বিল। বেশ কিছু কিডস গার্মেন্টস, কিডস শু, টয়েস কেনা হয়েছে ব্যাঙ্গালোরের কোনো রয়্যাল মীনাক্ষী মল থেকে। প্রতিটা বিল সোনালী বলে কারো নামে। স্বর্ণালী সত্যি আর ভাবতে পারল না, তাহলে এই সোনালী কাল রাত্রে সৌরভের ফোনের সোনা। আজ আর অফিস যেতে ইচ্ছে করেনি স্বর্ণালীর, যতই হোক ঘটনার সূত্রপাত তো ওখানেই। যদিও সৌরভের অফিসে কখনো না আসতো, তাহলে ওর জীবনে এরকম করুণ বিকেল আসতো না। রুটিন মাফিক সন্ধ্যার আগে এই সময়টাই স্বর্ণালীর মায়ের ফোন আসে।
না কথা বললেও চিন্তা করবে, কিন্তু এত ঘটনা মায়ের কাছে চেপে রাখার ক্ষমতাও নেই। ড্রয়ারের ছবি লেখা থেকে কাল মাঝ রাত্রে সৌরভের সে সোনালি বলে মেয়েটির সাথে কথা বলা, সোনা বলে ওই মেয়েটাকে একইভাবে ডাকার কথা, বলতে বলতে জমানো কান্না বিন্দু বিন্দু হয়ে গড়াতে রইল চোখ দিয়ে। স্বর্ণালীর মা অবাক হলেও স্বর্ণালীর প্রতিটা কথাই ভালো মতো বিশ্বাস করলো। এমনিতেও একা অনাথ ছেলেকে তারা আগেও বিশ্বাস করে উঠতে পারেনি, তাই তার চরিত্র যে এরকম কিছু হতে পারে এটা ওনার কাছে অস্বাভাবিক কিছু মনে হলো না। স্বর্ণালীর মা আপাতত নিজের কাছে স্বর্ণালীকে ফিরে আসতে বলে কিছু সান্ত্বনা দিলেন। বিকেলের পর অফিস থেকে ফিরে ব্যাগটা স্বর্ণালীর হাতে দিয়ে সৌরভ বলল, তোমাকে যে ফোন করছিলাম কোথায় ছিলে, চলো রেডি হয়ে নাও, তোমার চয়েস মতো শপিং করবে আর শাড়ি কিনতে বলবো না, ফেরার পথে তোমার ফেভারিট চিকেন বিরিয়ানি, এবার একটু স্মাইল প্লিজ সোনা, একটা শাড়ির জন্য আর কত রাগ করে থাকবো? যত দেখছে এই মানুষটাকে ততই অবাক লাগছে স্বর্ণালীর। শপিং? ভাবছিলাম বাবার বাড়িতে কদিন থেকে আসবো, এমনিতেও আমার প্রয়োজন ফুরিয়ে গেছে তোমার কাছে। কি বলছো এসব? আমি কি এমন করে দিয়েছি সোনা? কিছু না, চলো রেডি হচ্ছি আমি, তুমি ফ্রেশ হয়ে নাও। দাঁতে দাঁত চেপে কথাগুলো উচ্চারণ করলো স্বর্ণালী। বাথরুমে জলের ঝিরঝির শব্দের মাঝেও সৌরভের গলার আওয়াজ পাচ্ছে স্বর্ণালী। তবে কি বাথরুমে কথা বলছে সৌরভ, না স্বর্ণালীর মনের ভুল? কাছে যেতেই বেশ স্পষ্ট সৌরভের গলার আওয়াজ, আমি তোমাকে সেদিন আটকাতে পারিনি, কিন্তু অন্যায় তোমার ছিল, দোষ তোমাদের দুজনের, শাস্তি আমি একা পাচ্ছি। অন্য কারোর জন্য তুমি সিলিং থেকে নিজেকে ঝুলিয়ে শেষ করে দিতে গেলে যখন আমার কথা ভাবলে না। তুমি তো কথা বলতে চাও না, সবাই তোমার মতো আমাকে ছেড়ে যেতে চাইছে, আমি এবার কার কাছে যাব? এই রকম তালগোল পাকানো সৌরভের অদ্ভুত কথাগুলো শুনতে শুনতে স্বর্ণালীর চোখ গেল ডাইনিং এর সোফায় পড়ে থাকা সৌরভের স্মার্টফোনটার দিকে। সৌরভ ফোনটা নিয়ে যায়নি বাথরুমে, তাহলে কোন ফোন থেকে কথা বলছে? নতুন কোনো ফোন কিনেছে স্বর্ণালীকে না জানিয়ে? আর কার সাথেই বা কথা বলছে? কে অপরাধী? কাকেই বা বাঁচাতে পারেনি? ভাবতে ভাবতে বাথরুমে দরজা খুলে গামছা হাতে মাথাটা মুছতে মুছতে বেরিয়ে এলো সৌরভ। রেডি হলে না এখনো? চলো না প্লিজ, দেখবে মন ভালো হয়ে যাবে। আসছি বলে স্বর্ণালী বাথরুমে ঢুকে দরজাটা বন্ধ করলো। তখনও শাওয়ার থেকে বিন্দু বিন্দু জল পড়ছে, কিন্তু এদিক থেকে ওদিক ফোনের কোনো চিহ্ন নেই। মায়ের কাছে ফিরে এসেও গত 2 রাত্রি এক ফোঁটাও ঘুমোতে পারেনি স্বর্ণালী। বারবার সৌরভের নিষ্পাপ চোখ জোড়া ওর চোখের মধ্যে ভেসে উঠে যেন প্রমাণ দিতে চাইছে কোথাও একটা কিছু ভুল হচ্ছে। সৌরভ চিট করার ছেলে নয়, অথচ বাড়িতে সবকিছু শোনার পর বাবা মা দুজনেই বারবার বলছে, দেখ কত বড় ভুল করলি, কিভাবে নিজের সর্বনাশ করলি। পরিবার পরিচয়হীন একটা ছেলেকে কেউ বিয়ে করে? হয়তো সৌরভের শুধু গার্লফ্রেন্ডই নয়, আরও সংসার আছে। নয়তো নতুন বউকে একা রেখে 15 দিনের মাথায় কি এমন অফিসের কাজে ব্যাঙ্গালোরে যায়? সামান্য একটা মিটিং কি অফিসের আর কেউ অ্যাটেন্ড করতে পারতো না? আর সত্যি তো সান্যাল বাবু আগের বারের মতো এবারেও নিজেই যেতে ইচ্ছুক ছিলেন, সেটাও তো সৌরভকে বুঝতে দেয়নি। সেই রাত্রে সান্যাল বাবুকে ফোন করার মিথ্যে নাটক। তবুও কোথাও যেন মনের একটা ছোট্ট আশা স্বর্ণালীর, যে যাই বলুক, যা কিছুই কানে আসুক, সৌরভকে চিনতে এত বড় ভুল ওর হতে পারে না। তাছাড়া ও তো সেভাবে গুছিয়ে কোনো প্রমাণও পায়নি সৌরভের বিরুদ্ধে। কিন্তু ওই কথাগুলো কার কাছে অপরাধীও? সিলিং থেকে কার ঝোলার কথা বলছে, যাকে সৌরভ এত ভালোবাসে কিন্তু বাঁচাতে পারেনি? সৌরভের গার্লফ্রেন্ড, নাকি সৌরভের আগেও কোনো স্ত্রী ছিল? কী সব ভাবছে স্বর্ণালী। সবটা না জানলে ও নিজেই এবার পাগল হয়ে যাবে। কিন্তু অফিসের কাউকে সৌরভের পাস্ট নিয়ে জিজ্ঞাসা করা পসিবল নয়, আর সৌরভের তেমন কোনো কাছের বন্ধু বা রিলেটিভও নেই। তাই শেষমেশ স্বর্ণালী ঠিক করলো খোঁজ নেওয়া শুরু করবে সৌরভের কলেজে গিয়ে। পরের দিন সকালেই SNG মেমোরিয়াল কলেজে গিয়ে স্বর্ণালী স্বামী সত্যানন্দ অরফ্যানেজের খোঁজ পায়। এখানে আচার্যের সাথে কথা বলে স্বর্ণালী জানতে পারে সৌরভের সাথে ওই অরফ্যানেজের রেগুলার কন্ট্রাক্ট আছে। কয়েকদিন আগেই অরফ্যানেজে এসেছিল সৌরভ। অরফ্যানেজের সমস্ত বাচ্চাদের স্টাফদের জন্য বিরাট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে প্রত্যেকের জন্য গিফট, জামা প্যান্ট নিয়ে এসেছিল। স্বর্ণালীর সাথে ওর বিয়ের ব্যাপারটাও সবাই জানে। সৌরভ স্বর্ণালীর ছবিও দেখিয়েছে ওদের, বলেছে পরের বার নিয়ে আসবে। স্বর্ণালী আচার্যকে সৌরভের অতীত বা অন্য কোনো সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করতে আচার্য বললেন, সৌরভ তো ওর কাছে কাউকে সেভাবে কখনো আসতে দিত না, অন্য কোনো সম্পর্ক আসবে কোথা থেকে? তাছাড়া যে নিজেই কোনো এক অবৈধ সম্পর্কের ভিকটিম, সে আর যাই হোক কাউকেই কখনো ঠকাতে পারে না। এই আশ্রম থেকেই সৌরভের একা বাঁচা লড়াইটা শুরু হয় ওনাদের সামনেই। তবে অতীত একটা আছে ওর। একটু থেমে আচার্য বলতে শুরু করেন, সৌরভ এই অরফ্যানেজে এসেছিল খুব ছোটবেলায়, তখন ওর বয়স বছর 6 হবে। সৌরভের দুঃসম্পর্কের এক মামা এই অরফ্যানেজের গার্ডেনে কাজ করতেন। ওনার হাত ধরে সৌরভ আশ্রমে প্রথম আসে। সৌরভের বাবা একটা প্রাইভেট ফার্মে কাজ করতেন। প্রচণ্ড উগ্র মেজাজের মানুষ ছিলেন। ওনারই এক নিকট আত্মীয়ার সাথে অবৈধ সম্পর্ক নিয়ে রোজই ঝামেলা লেগে থাকতো সৌরভের মায়ের সাথে ওনার।
রোজ রাত্রে মদ্যপ অবস্থায় জানোয়ারের মতো আচরণ করতেন উনি সৌরভের মায়ের সাথে। আর ছোট্ট সৌরভ ছিল এসবের একমাত্র সাক্ষী। এক রাত্রে এই রকম চিৎকার চেঁচামেচির পর সবকিছু শান্ত হয়ে যায়। সৌরভ সকালে দেখতে পায় ওর মা সিলিং থেকে। পরে ঠিক হয় সৌরভের মাসি ওদের বাড়িতে এসে থাকবে যতদিন না সৌরভ একটু বড় হচ্ছে। কোনো এক রাত্রে সৌরভ এমন কিছু দেখেছিল যেটা ওর দেখা হয়তো উচিত থাকেনি। সৌরভের উপরেও একই জান্তব অত্যাচার শুরু হয়। তারপর থেকে এখানে নিয়ে আসা হয়। কিছুদিন পরে সৌরভ জানতে পারে ওর মাসির সাথে ওর বাবার আবার বিয়ে হয়েছে। এই সমস্ত কিছুতে একটা বাচ্চার মনে এফেক্ট হওয়া খুব স্বাভাবিক, আর সেটাই হয়েছিল। আমরা আস্তে আস্তে বুঝতে পারি ওর অস্বাভাবিকতাগুলো। পড়াশোনায় ভীষণ ভালো ছিল সৌরভ, কিন্তু কাউকে নিজের মনের যন্ত্রণা বুঝতে দিত না। কাছের ফ্রেন্ড বলেও সেভাবে কেউ থাকেনি, কারোর সাথে মিশতেই চাইতো না, একাই থাকতো বেশিরভাগ সময়। একটা কাল্পনিক জগৎ তৈরি করে রেখেছিল নিজের চারপাশে। মনে মনে কথা বলতো মাঝে মাঝে, রাতের পর রাত জেগে কাটাতো, যখন তখন হাসতো। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে স্কিজোফ্রেনিয়া। এটা ঠিক কোনো ডিজিজ নয়, ওয়ান টাইপ অফ ডিসঅর্ডার। দীর্ঘদিনের মানসিক অবসাদ, মানসিক যন্ত্রণা নিজের মধ্যে চেপে রাখারই ফল। আমরা বুঝতে পারার পর ট্রিটমেন্ট শুরু করি, যদিও এই সমস্ত মানসিক সমস্যার সঠিক কোনো ট্রিটমেন্ট নেই। কখন ঠিক হবে তা ডক্টররাও বলতে পারে না। হয়তো কয়েক মাস বা কয়েক বছর, অথবা ঠিকই হয় না অনেক ক্ষেত্রে। তাও একটু বেশি যত্ন, ভালোবাসা, সহানুভূতি অনেক সময় অনেকটা সুস্থ করে তোলে। পরে অবশ্য আস্তে আস্তে অনেকের সাথেই সৌরভ মিশতে, কথা বলতে শুরু করে। রাত্রে ঘুম না এলে বেশিরভাগ রাত জেগে গল্পের বই পড়তো। তারপর তো পড়াশোনার চাপ বাড়ে, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতো সারাদিন। এখানে থাকতেই অনেকখানি স্বাভাবিক হয়ে গেছিল। পরে কলেজ হস্টেলে গিয়ে থাকা শুরু হয় হায়ার স্টাডির জন্য। তবে ছুটিতে এসে এখানেই থাকতো। সেইভাবে কিছু অস্বাভাবিকতা আর দেখতে পাইনি। এখনও আসে কাজের ফাঁকে সময় পেলে, বাচ্চাদের সাথে সময় কাটায়। কিছুদিন আগে তোমার কথা বলে, তোমাকে ভালো লাগার কথা বলে। আমরা ভাবি তোমার সাথে বিয়ে হলে আস্তে আস্তে হয়তো ওর সমস্ত অতীত ভুলে যাবে, তোমার ভালোবাসায় ওকে পুরোপুরি সারিয়ে তুলবে। কিন্তু এই কিছুদিন তোমাদের বিয়ে হয়েছে, তারই মাঝে তুমি যদি ওকে সন্দেহ করতে শুরু করলে। মা, তুমি তো সব শুনলে, এবার বলো। এসব ছেলে পাগলের মতো ভালোবাসতে জানে, ভালোবাসার জন্য সবকিছু করতে পারে, কিন্তু আর যাই হোক কাউকে ঠকাতে পারে কি? এরপর সৌরভের আচরণগুলোর বেশিরভাগই স্বর্ণালীর কাছে জলের মতো স্বচ্ছ হয়ে যায়। আশ্রমের বাগানে হাঁটতে হাঁটতে স্বর্ণালী তখন আশ্রমে নতুন ভবনের কাছে এসে দাঁড়িয়েছে। নতুন ভবনের হলে ঢুকতেই সামনের দেওয়ালে সেই গোলাপি শাড়ি, লম্বা বিনুনি করা মেয়েটার খুব বড় একটা ছবি। সেদিন যাকে ছোট্ট ফ্রেমে সৌরভের ড্রয়ারে স্বর্ণালী দেখেছিল। কাজল কালো উজ্জ্বল চোখগুলো যেন কোনো মায়াবী বাঁধনে বাঁধতে চাইছে। আচার্য বললেন, ইনি সোনালী দেবী, সৌরভের মা। আশ্রমের এই নতুন ভবনটা সৌরভই তো তৈরি করিয়ে ওর মায়ের নামে উৎসর্গ করেছে। আমাদের অরফানেজের নতুন শাখা সোনালীর ফাউন্ডার তো সৌরভ নিজেই। মেজর ডোনেশন আমরা এসএস কর্পোরেশন থেকেই পাই। সৌরভের মতন মহান মানুষকে এত মিথ্যে সন্দেহ করেছিল স্বর্ণালী। ভাবলি মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে ওর। শুধুমাত্র সন্দেহের বশে ও সৌরভের থেকে সেপারেট হয়ে যাওয়ার কথা ভাবছিল। এক মুহূর্ত দেরি না করে স্বর্ণালী বেরিয়ে পড়লো আশ্রম থেকে। ওখান থেকে সৌরভের ফ্ল্যাট প্রায় 3 ঘন্টার পথ। স্বর্ণালী এখন শুধু অপেক্ষা করছে কখন সৌরভকে সবকিছুর জন্য সরি বলবে, অফিসের সেই প্রথম দিনের প্রথম পরিচয়ের মতো। সৌরভের অ্যাপার্টমেন্টে ফিরে সন্ধ্যায় ওদের 1 মান্থ অ্যানিভার্সারি সারপ্রাইজ ডিনারটা স্বর্ণালী নিজের হাতেই বানিয়েছে। আর ডিনারে সেই বিখ্যাত আইটেমগুলো লুচি, ছোলার ডাল আর কাশ্মীরি আলুর দম। এরপর তো সৌরভই এসে বলবে আইটেমগুলো খাবার যোগ্য হয়েছে কিনা। সৌরভের দেওয়া আকাশি সিল্কে নিজেকে সাজিয়ে আনমনে হেসে গোলাপি পাপড়ি আর ক্যান্ডেল দিয়ে টেবিল সাজাতে লাগলো স্বর্ণালী। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।